আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। চাঁদপুরে 7 মার্ডারের রহস্য উদ্ঘাটন হয়নি এখনও। ৮-৯ জন হামলা চালায়, জানিয়েছেন বেঁচে থাকা একমাত্র ব্যক্তি। পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ। আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা এই নিরাপত্তাহীনতা থেকে মুক্তি চাই। তাদের নিয়ে সন্দেহ প্রাথমিক কাজ শুরু করেছি, এগুলি আমরা বের করে ফেলবো। আশুলিয়ায় শিক্ষার্থীদের পুড়িয়ে মারার মামলায় সাবেক এমপি সাইফুল ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের পরোয়ানা। শেখ হাসিনাকে ফেরত পেলে সুগম হবে বিচারের পথ। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। 8 প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তদন্ত করবে দুদক। জয় পলকের নির্দেশে নেওয়া হতো অপ্রয়োজনীয় প্রকল্প, জানালেন তথ্য প্রযুক্তি সচিব। 17 বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। গণহত্যায় জড়িতদের জায়গা হবে না বিএনপিতে, ঠাকুরগাঁয়ে বললেন ফখরুল। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। ক্যাডার বৈষম্য রোধে 1 ঘন্টার কলম বিরতি পালন। উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিলের দাবি। সিজিএস এর আলোচনায় কর্মকর্তাদের সুবিধাবাদী মানসিকতার সমালোচনা। প্রার্থনা আর যিশুর স্তুতি গানে ক্রিসমাস ইভ উদযাপন। দেশে দেশে নজর কাড়ার সাজসজ্জা। ইসরায়েলি বর্বরতায় রক্তাক্ত মধ্যপ্রাচ্যে নেই আড়ম্বর। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার বাংলাদেশি ব্যবসায়ীরা। একদিনে 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, কমিউনিটিতে আতঙ্ক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। হস্তান্তর করা হয়েছে চাঁদপুরে নিহত 7 জনের মরদেহ। দুপুরে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করে জেলা প্রশাসন। এ সময় তাদেরকে দেওয়া হয় অর্থ সহায়তা। নির্মম এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও অজানা সবকিছু। প্রশাসন বলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোচ্ছে তদন্ত কাজ। সহকর্মী কাদের পলাশকে সঙ্গে নিয়ে চাঁদপুর থেকে আরও জানাচ্ছেন তাজনুল ইসলাম। ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয়। একে একে লাশবাহী গাড়িতে তোলা হলো 7টি নিথর দেহ। দিন দুয়েক আগে যারা ছিলেন প্রাণোচ্ছল টকবগে তরুণ, আজ তারা নিষ্প্রাণ মৃত। মরদেহ বুঝে নিতে সকাল থেকেই চাঁদপুর সরকারি হাসপাতালের মর্গের সামনে আসতে থাকেন নিহতদের স্বজনরা। তাজা প্রাণগুলো আর নেই, এ কথা কেউ যেন ভাবতেই পারছেন না। এই সুষ্ঠু বিচারটাই চাই আমরা, যাতে পরবর্তীতে আর কোনো নাবিক ভাই যাতে এই সমস্যায় না পড়ে। আমার ছেলেটা বয়স 16 বছর, 10 দিন আইছে, আমি আর বিচার আমার ছেলে রবিবার দিন 7টা বাজে কোথায় নেই আমার সাথে। সকালে চাঁদপুরের হাইমচরে নিহতদের ময়না তদন্তের জন্য নেওয়া হয় মর্গে। দুপুরে নিহত 7 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে জেলা প্রশাসন আর নৌ পুলিশের পক্ষ থেকে স্বজনদের দেওয়া হয় অর্থ সহায়তা। নৌ পুলিশ বলছে 7 মার্ডারের ঘটনায় নিজেরাই প্রস্তুতি নিচ্ছেন মামলার। তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। মোটিভ অনুযায়ী আমাদের কাছে যেটা মনে হয়েছে যে নদীপথে প্রায় সময় ডাকাতি হয়, আর যেহেতু জাহাজটাতে আমাদের শার্ট ছিল, শার্টটাও খুব মূল্যবান জিনিস, সুতরাং চুরি এবং ডাকাতি এরকমটাই কিছু হতে পারে। আমাদের কাছে এরকমটাই মনে হয়েছে। স্বাভাবিকভাবে কাউকে হত্যা করতে গেলে বা কাউকে মারতে গেলে যদি কোনো ডাকাত দল মারতে যায়, তাহলে সে নিজেকে প্রোটেক্ট করবে। সেক্ষেত্রে তার হাত হোক, শরীরে পা হোক বা অন্য কোনো জায়গা হোক, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে একাধিক আঘাতের চিহ্ন থাকবে। কিন্তু আমরা প্রত্যেকটা মৃতদেহ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি যে শুধুমাত্র মাথায় আঘাত করা হয়েছে। সোমবার দুপুরে হাইমচরের মাঝের চর এলাকায় এমভি আল বাখেরা জাহাজ থেকে উদ্ধার করা হয় 5 শ্রমিকের রক্তাক্ত দেহ। পরে হাসপাতালে মারা যায় আরও 2 জন। আর বেঁচে থাকা একমাত্র ব্যক্তি কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। তবে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে জট খোলেনি এখনও।
শেষবারের মতো বাড়িতে ফিরছেন মাগুরার মাজেদুল। তবে তার এমন ফেরা কারোরই প্রত্যাশা ছিল না। কেন, কী কারণে তিনি এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন সে বিষয়েও জানে না কেউ কোনো কিছু। তবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীরা শাস্তির মুখোমুখি হবে এমন প্রত্যাশা করছে পরিবার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, চাঁদপুর। চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় একমাত্র বেঁচে থাকা জুয়েল রানার অবস্থা আশঙ্কামুক্ত। কেটে ফেলা শ্বাসনালীতে কৃত্রিম টিউব বসানো হয়েছে তার। কথা বলতে না পারলেও কাগজে লিখে পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন জুয়েল রানা। পুলিশ বলছে ডাকাতি নয়, পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এ ঘটনা। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই চাঁদপুর থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় জাহাজটির সুকানি জুয়েল রানাকে। সে সময় অ্যাম্বুলেন্সে কাগজে লিখে ঘটনার বর্ণনা দিতে চেয়েছিলেন জুয়েল, কিন্তু শুধুমাত্র লিখতে পেরেছিলেন নিজের নাম। ঢাকা মেডিকেলের নাক কান গলা বিভাগে অপারেশনের পর অবস্থার উন্নতি হয় জুয়েল রানার। রাতেই আবারও কাগজে লিখে নৌ পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেন জুয়েল। লিখেন, ঘাটে নোঙর করার পর ভোর 4টার দিকে 8 থেকে 10 জনের দলটি অতর্কিত হামলা চালায় তাদের উপর, কিন্তু কে বা কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হতে পারেননি তিনি। 8-9 জনের মতো ছিল, একবারে ঢুকছে, ঘুমাইতে গেছে, অলরেডি ঘুমের মধ্যে একটা ভান আসছে। ওই সময় কেউ দরজা নক করছে, নক করার পরে ও দরজা খুলছে, খুললে পরে লাথি দেয়, ওর একটা পোজ দিয়ে দিছে, পোজ দিলে ও ফালাই দিছে, ফালাই দেওয়ার পর ওর 3 ঘন্টা কোনো জ্ঞান ছিল না। জুয়েল রানাকে 24 ঘন্টার পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকরা। শঙ্কামুক্ত হলেও শরীর জুড়ে রয়েছে ব্যথা, সমস্যা হচ্ছে শ্বাস নিতে। যেরকম ছিল সবার সাথে মনে করেন একটু ইশারা দিয়ে কথা বলছে, কিন্তু কাজকর হাসি কাশি বিভিন্ন ব্যথা মনে করেন এগুলো বেড়ে গেছে। ইশারায় বলছে যে আমার খুব ব্যথা লাগতেছে, বিভিন্ন সমস্যা হইতেছে। দুপুরে জুয়েলের সাথে কথা বলার চেষ্টা করেন সিআইডির ক্রাইম সিন ইউনিট। নৌ পুলিশ বলছে ঘটনার মোটিভ জানতে তদন্ত শুরু করেছে একাধিক টিম। প্রাথমিকভাবে তো এটা ডাকাতি নিয়ে সন্দেহ আছে, তাদের মোবাইলগুলিও ফেলে গেছে, 4টা মোবাইল। প্রাথমিক কাজ শুরু করেছি, এগুলি আমরা বের করে ফেলবো। সোমবার বিকেলে চাঁদপুরের মেঘনা নদীতে আল বাখেরা জাহাজ থেকে উদ্ধার করা হয় 5 জনের মরদেহ। গুরুতর আহত আরও 3 জনকে হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 5 জুলাই আশুলিয়ায় 6 ছাত্রকে পুড়িয়ে হত্যার মামলায় ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলামকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় চাকরিতে থাকা 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 5 আগস্ট সরকার পতনের পর আশুলিয়ায় গুলি করে ও পুড়িয়ে 6 ছাত্রকে হত্যা করা হয়। সেই ঘটনায় 11 সেপ্টেম্বর শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে দায়ের হয় পৃথক 2টি অভিযোগ। সেই আবেদনের পর তদন্ত শেষে প্রসিকিউশন আসামিদের গ্রেপ্তারের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। আসামিদের গ্রেপ্তারের অগ্রগতি জানাতে 26 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে ভালোভাবে বিচার করা যাবে। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। নামটা আমরা যেহেতু এই অতীতের অভিজ্ঞতা থেকে নাম বলা মাত্র পালিয়ে গেছে, সেজন্য আমরা এই মুহূর্তে বলছি না। সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সরাসরি নির্দেশনায় অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে। এসব কাজ কারা পাবে তাও নির্ধারণ করতেন তারা। বিকেলে সংবাদ সম্মেলনে তথ্য জানান তথ্য প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী। জানান, জয় ও পলক খুবই স্মার্ট, প্রকল্পে লোক নিয়োগ সহ বিভিন্নভাবে ভাগ নিত তারা। তথ্য প্রযুক্তি বিভাগের নানা অনিয়ম এবং দুর্নীতির চিত্র তুলে ধরতে বিকেলে ব্রিফিংয়ের আয়োজন করে আইসিটি বিভাগ। 12 সদস্যের কমিটি 2 মাস তদন্ত শেষে রোববার প্রতিবেদন জমা দেয়। আইসিটি সচিব জানান, পতিত আওয়ামী লীগ সরকারের নেওয়া তথ্য প্রযুক্তি খাতে চলমান 21টি প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং দুর্নীতি বন্ধ করে প্রায় 7,000 কোটি টাকা সাশ্রয় করা যাবে।
ডিভিশনের আওতায় 3টি প্রকল্প আছে, হাইটেক পার্ক অথরিটির আছে 8টি প্রকল্প, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আছে 7টি প্রকল্প এবং আমাদের DOICT যেটাকে বলা হচ্ছে আইসিটি অধিদপ্তর এর 3টি, এই টোটাল 21টি প্রকল্প। আপনি হাইটেক প্রকল্পের পার্ক আওতায় যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলোর প্রায় অনেকগুলোর মধ্যেই মানে পুয়ারলি সাইট সিলেকশন করা হয়েছিল, যে জায়গায় আসলে কোনো বিজনেস কেস নাই। তদন্তে দেখা গেছে দেশের বিভিন্ন অঞ্চলে হাইটেক পার্ক সহ অনেক প্রকল্পের বিজনেস কেস নেই। অনেক প্রকল্প নেওয়া হয়েছে শুধুমাত্র একটি পরিবারকে খুশি করতে। সচিব জানান, অনিয়ম হওয়া প্রকল্পের কাজ সীমিত করা হবে, প্রয়োজনে চুক্তিও বাতিল করা হতে পারে। এমন সমস্ত অ্যাপ তৈরি করা হয়েছে, একটা পরিবারের যে সদস্যরা ছিলেন প্রত্যেকের নামে একটি করে অ্যাপ তৈরি করা হয়েছে এবং একজনের নামে একাধিক অ্যাপ তৈরি করা হয়েছে। যে অ্যাপগুলোর আলটিমেট ইউজ তো আসলে হবে না, প্রকল্প তো চলমান, এখন কার্যক্রম একদিকে চলছে, আমরা যদি চলতে দিই এবং চলার পরের জন্য যদি আমরা অপেক্ষা করি তাহলে হয়তো ওই অপ্রয়োজনীয় খরচগুলো হতে থাকবে। দেশি বিদেশি ও উন্নয়ন সংস্থার অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তাই নতুন ও ভালো প্রকল্পগুলোতে পুনরায় বিদেশি ঋণ পাওয়া কঠিন হবে বলে মনে করেন আইসিটি পলিসি অ্যাডভাইজার। এই ঋণ নির্ভর প্রকল্পগুলো যেহেতু দুর্নীতি এবং অব্যবস্থাপনার একটা কেন্দ্রবিন্দু হয়েছে, আমরা এখন বৈদেশিক ঋণের প্রশ্নে বাংলাদেশ সরকার একটা ঝামেলায় পড়েছে এবং একই সাথে ভাবমূর্তি সংকট এসেছে এবং পরবর্তীতে যেই মিনিংফুল যে দরকারি প্রকল্পগুলো আসবে সেই প্রকল্প ফান্ডিং নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে আমি মনে করি। সমাপ্ত প্রকল্পগুলো নিয়েও তদন্ত হবে। এ পর্যন্ত 65,000 কোটি টাকা ব্যয় হয়েছে, এর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার প্রকল্পে দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে 8 প্রকল্পে 21,000 কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানায় দুদক। 2013 সালের জানুয়ারিতে বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে $120 কোটি ঋণ চুক্তি দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগে বাতিল করে বিশ্বব্যাংক। পরে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ। দুর্নীতির ওই ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে পদত্যাগে বাধ্য হন সেই সময়ের যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। অভিযোগ ছিল সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধেও, তবে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে সে সময় জানায় দুদক। সেটি পুনরায় তদন্ত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 2001 সালে ক্ষমতা ছাড়ার দুদিন আগে বিধি অমান্য করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার প্রকল্পের অনুমোদন দেন শেখ হাসিনা। 120 কোটি টাকা মূল্যের সেই প্রকল্প অনুমোদনের সময় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কোরাম ছিল না। ফলে সম্পূর্ণ বেআইনিভাবে সেই কমিটি অনুমোদন দেয়া ও পছন্দের ঠিকাদারকে দিয়ে অনিয়মের মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে 2002 সালে শেখ হাসিনা সহ 6 মন্ত্রী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তেজগাঁও থানায় পৃথক 3টি মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। 2010 সালে বঙ্গবন্ধু নভো থিয়েটার নির্মাণে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া 3টি মামলা বাতিল করে হাইকোর্ট। শেখ হাসিনার রিট আবেদনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ রায় দিয়ে বলেছিল অসৎ উদ্দেশ্যে মামলাগুলো করা হয়েছিল। সেই মামলাও পুনরায় তদন্তের সিদ্ধান্ত দুদকের। এদিকে 8 প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তদন্তে তথ্য পেতে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়েছে দুদক। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্প 2, বেবজা সহ 8 প্রকল্প বাস্তবায়নের আড়ালে দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের একটি অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আগামী 7 জানুয়ারির মধ্যে তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়। অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন, এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও শেখ হাসিনা আমলের রাজশাহী 5 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অপরাধে মামলা করেছে দুদক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও সাবেক সংসদ সদস্য যশোর 5 কর্তৃক
জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 2,48,71,151 টাকার স্থাবর অস্থাবর সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রাখা এবং নিজ নামে 19টি ব্যাংক হিসাবে 41,64,82,334 টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু হয়েছে। গত 18 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের একটি দল গঠন করা হয়। অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 2.5 বছর পর কলকাতার কারাগার থেকে মুক্তি পেলেন বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী পি.কে. হালদার। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আলিপুরের প্রেসিডেন্সি কারাগার থেকে মুক্তি পান। গেল শুক্রবার কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলায় পি.কে. হালদারের জামিন মঞ্জুর করেন কলকাতার নগর দায়রা আদালত। 10 লাখ রুপির ব্যক্তিগত বন্ডের শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়। সোমবার আদালতে বন্ডটি জমা দিলে পরবর্তীতে সেটি প্রেসিডেন্সি কারাগারে পাঠানো হয়। এরপরই সেখান থেকে মুক্তি পান তিনি। একই দিন কারা মুক্তি পান পি.কে. হালদারের আরেক সহযোগী উত্তম মৈত্র। তবে নথি ও বন্ড সংক্রান্ত জটিলতায় মুক্তি মেলেনি স্বপন মৈত্রের। জামিনের শর্তানুযায়ী পরবর্তী সব শুনানিতে হাজিরা দিতে হবে তাদের। শেখ হাসিনাকে ফেরত চেয়ে লেখা কূটনৈতিক পত্রের জবাব এখনও দেয়নি ভারত। দিল্লি কি জবাব দেয় তার উপর ভিত্তি করে সরকারের পরবর্তী পদক্ষেপ নেবে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রফিকুল আলম বলেন, ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তিতে কাউকে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট সময়সীমা নেই জানিয়ে মন্ত্রণালয় বলছে, প্রয়োজনে আবারও দিল্লিকে এ নিয়ে তাগাদাপত্র দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন সংস্থা থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় জাতিসংঘ তদন্ত দলকে তা দিতে দেরি হচ্ছে বলেও স্বীকার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এই সময় তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত সুপারিশ বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্য বাড়াতে আগ্রহী সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করা বিভিন্ন প্রতিবেদনে প্রকৃত পরিস্থিতি উঠে আসছে না বলেও জানান তিনি। এ সময় শেখ হাসিনার বিচার নিশ্চিতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলেও জানান প্রেস সচিব। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের বিষয়ে একটা আলাপ হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এটার প্রতিষ্ঠার বিষয়ে আবার ক্যাবিনেটে আবার এটা একটা ফাইনাল ডিসিশন এসছে। 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামান বাবরের সাথে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। গেল 1 ডিসেম্বর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে হাইকোর্ট। এই মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে আব্দুস সালামের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে মুক্তি পান তিনি। মুক্তির পর শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আব্দুস সালাম বলেন, প্রতিহিংসার রাজনীতি করতে চায় না বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। গণহত্যার সাথে জড়িতদের দলে জায়গা দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের জন্য গণতন্ত্রকেই বেছে নিতে হবে। ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নিজ জেলা ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তিনি। জানান, গণহত্যার সাথে জড়িতদের জায়গা দেয়া হবে না দলে। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে দিতে দেওয়া হবে না। দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণে গণতন্ত্রই একমাত্র উপায় মন্তব্য করেন দলের এই নীতি নির্ধারক। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে এটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, জনগণের
যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। হাইকমান্ডের নির্দেশ কঠোরভাবে মেনে চলতে কর্মীদের প্রতি আহ্বান জানান দলের এই নীতি নির্ধারক। আমি আশা করব যে সরকার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ইসমাইল হোসেন মজুমদার, জামাল উদ্দিন, ইলিয়াস ভুঁইয়া, আব্দুল কালাম আজাদ ও ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদ। তবে এখনও আটক করা যায়নি মূল অভিযুক্ত আবুল হাশেমকে। পুলিশ জানায় ঘটনার সময়ের ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্তের পর সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের আটক করা হয়। 5 জনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় বিকেলে 54 ধারায় আদালতের মাধ্যমে আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে 22 ডিসেম্বর চৌদ্দগ্রামের পাতরডা এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার পর এলাকা থেকে বের করে দেয় আটককৃতরা। বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সন্ধ্যার দিকে স্ত্রীসহ কানাডা যাওয়ার জন্য শাহজালাল বিমানবন্দরে গেলে তাকে জিজ্ঞাসাবাদ করেন কর্মকর্তারা। পরে মইনুল ইসলাম বাসায় ফিরে যান। 2009 সালে তৎকালীন বিডিআর বিদ্রোহ ঘটনার 2 দিনের মাথায় তাকে বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর সীমান্তরক্ষী বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করার পাশাপাশি যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পান এবং সেনাবাহিনীর সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয় তাকে। 2015 সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন তিনি। তার ভাই ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম। চট্টগ্রামে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ ও এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড সহ এস আলম গ্রুপের 6টি কারখানা বন্ধে ঘোষণায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 6টি কারখানার মধ্যে 2টি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, 3টি ইছানগর ও 1টি বাঁশখালীতে অবস্থিত। নোটিশে বলা হয় কর্তৃপক্ষের আদেশে বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানা নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে। এদিকে হঠাৎ কারখানা বন্ধের নোটিশে ক্ষুব্ধ শ্রমিকরা বন্ধের ঘোষণায় পরিবার পরিজন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে হবে বলে জানান তারা। এস আলমের 6টি কারখানায় অন্তত 12,000 শ্রমিক কর্মচারী কাজ করেন। উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল, সব ক্যাডারের একসাথে পদোন্নতি ও পরীক্ষার দাবি সহ ক্যাডার বৈষম্য রোধে 1 ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করেছে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। প্রশাসন ক্যাডার ছাড়া বাকি 26 ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচি পালন করেছেন। সব ধরনের দাপ্তরিক কাজ থেকে বিরত ছিলেন তারা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার দেশব্যাপী মানববন্ধনও করবে পরিষদ। সরকার পরিবর্তনের পর আন্তঃক্যাডার বৈষম্য রোধে মাঠে নামে প্রশাসন ছাড়া অন্য 25 ক্যাডারের কর্মকর্তারা। পদোন্নতি সুবিধাকে ঘিরে প্রশাসন ক্যাডারের সাথে তাদের দ্বন্দ্ব এখন প্রকাশ্য। বিশেষ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের কিছু সুপারিশ নিয়ে এই বিরোধ চরমে। স্বাস্থ্য এবং শিক্ষা এটা আলাদা, আমরা এটা রিকমেন্ড করতেছি, এটা ক্যাডার করা রাখা যাবে না। এর অংশ হিসেবে প্রশাসন ছাড়া 25 ক্যাডার নিয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ 1 ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করেছে। কৃষি, প্রাণী, পরিসংখ্যান, বাণিজ্য সহ আন্দোলনরত ক্যাডারের সদস্যরা সকাল 11টা থেকে 12টা পর্যন্ত নিজ নিজ অধিদপ্তর ও অফিসে কর্মবিরতি পালন করেন। এ সময় সব ধরনের দাপ্তরিক কাজ থেকে বিরত ছিলেন তারা। একই পরীক্ষা দিয়ে সবাই আসে, সবাই মেধাবী, এখানে সমান মেধাবী। তাদের অভিযোগ, পদোন্নতি এবং সুযোগ সুবিধায় তারা প্রশাসন ক্যাডারের বৈষম্যের শিকার। এজন্য কোটামুক্ত উপসচিব পুল গঠন, পরীক্ষার মাধ্যমে পদোন্নতি ও গ্রেড 1 পদ সৃষ্টির দাবি জানিয়েছেন। বলেন, প্রত্যেক ক্যাডারের সদস্যদের একই সাথে পদোন্নতি ও যোগদান এবং সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আমরা চাই কোনো প্রকার কোটা উপসচিব পদে থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। তারা জনপ্রশাসন সংস্কারের নামে বিসিএস শিক্ষা ক্যাডার বাতিলের সুপারিশের নিন্দা জানিয়েছে। অধ্যাপক পদকে 3য় গ্রেড করা ও বদলি নীতিমালা বাস্তবায়ন সহ 15 দফা দাবি তুলে ধরেছে। জনপ্রশাসন সংস্কার যেখানে প্রশাসনিক বৈষম্য নিরসন করবেন, সেখানে আমাদের মনে হয়েছে এটা আরো বৈষম্য বাড়িয়ে দেওয়ার জন্য। শিক্ষা ক্যাডার তার মধ্যে চরমভাবে বঞ্চিত এবং অন্যান্য চাকরিজীবীর সাথে চরম বৈষম্যের শিকার। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার বহির্ভূত করার নীল নকশা থেকে সরে আসতে হবে। আমরা মনে করি অ্যাসোসিয়েশনের সাথে কোনো আলোচনা না করে প্রেস মিটের মাধ্যমে বিষয়টি জনসম্মুখে নিয়ে এসে শিক্ষা ক্যাডারকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, যা কোনোভাবেই উচিত হয়নি। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বৃহস্পতিবার সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে। একটি সন্তোষজনক উদ্যোগ নিক।
আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 5 মাস সময় পেয়েও অন্তর্বর্তী সরকার জনপ্রশাসনকে জনমুখী না করে পদায়নের দিকে বেশি নজর দিয়েছে। এমন পদক্ষেপ ঠিক হয়নি। সুবিধাবাদী মানসিকতার জন্যই প্রশাসনের কর্মকর্তারা গণ অভ্যুত্থানের পরও জনগণের সেবক হতে পারছেন না। সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত এক সেমিনারে জনপ্রশাসন বিষয়ে এমনটাই মত দেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক চাপ ছাড়াও নিজেদের সুবিধার জন্য প্রশাসনের কর্মকর্তারা লেজুর বৃত্তি করে থাকেন বলেও আলোচনায় উঠে আসে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কেমন হবে জনপ্রশাসন, সে বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয় সিরডাপ মিলনায়তনে। সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত এই আলোচনায় যোগ দেন সাবেক আমলা, রাজনীতিবিদ, উপদেষ্টা, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক পট পরিবর্তন হলেও জনপ্রশাসনের কর্মকর্তারা অধিকাংশ ক্ষেত্রেই সেবকের বদলে নিজেদের জনগণের মালিক হিসেবে বিবেচনা করছেন, যা কখনোই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন আলোচকেরা। আমাদের জনপ্রশাসনের এবং আমাদের যে সচিবরা আছে, যে আমলারা আছে, তাদের মনস্তত্ত্বই হলো দালালের, ছোট লোকের। এই প্রশাসনের লেজুর বৃত্তির জন্য সবসময় আমরা বলি যে রাজনৈতিক চাপ থাকে, এটা সেটা থাকে, এটা সবসময় সত্যি না। আমরা স্বপ্রণোদিত হয়েও নিজের সুবিধার জন্য অনেক সময় লেজুর বৃত্তি আমরা করে থাকি। প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ গড়ার সুযোগ থাকলেও প্রশাসনের কর্তা ব্যক্তিরা নিজেদের সুবিধার জন্য আন্দোলন করছেন, যা দৃষ্টিকটু বলে উঠে আসে আলোচনায়। নির্বাচিত সরকারকে ম্যান্ডেট দিয়ে রিফর্ম করতে হবে। নির্বাচিত সরকারের বাইরে রিফর্ম করতে গেলে আজকেও কিন্তু এখানে অনেকবার 111 সরকারের এক্সাম্পল এসছে। তারাও কিন্তু মন্দ চায় নাই, তারাও কিন্তু ভালো কাজগুলোই করতে চেয়েছিল, করতে পেরেছিল কতখানি সেটা গত 16 বছরের ইতিহাস পরিষ্কার করে বলে দেয়। আমরা যেমন একটা হযবরলের মধ্যে পড়েছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আমি দেখছি তাদের মধ্যে অনেক ধরনের ঘাটতি দেখা যাচ্ছে, সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। আমরা এটা চাই না। তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা দেখেছি প্রশাসন সবচেয়ে বেশি কার্যকর এবং ক্ষমতা খাটাতে পারেন। এবারে খুবই ব্যতিক্রম, এবারে উল্টো প্রশাসন একেবারে স্থবির হয়ে গেছে। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় আর কখনোই যাতে স্বৈরতন্ত্র ফিরে না আসে সে লক্ষ্যেই কাজ চলছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। আমাদের ক্ষেত্রে নির্বাচনী সংস্কারের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ অংশীজন আছে নির্বাচন কমিশন। তো বলতে হবে তাদের কোর্টে, তারা কিভাবে খেলবে তার উপর নির্ভর করবে যে কিভাবে আমাদের ভবিষ্যৎ, কি রকম ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। জনপ্রশাসনের বর্তমান অবস্থায় মেধার অপচয় রোধ করার প্রয়োজন বলে জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। আমি খুবই বিব্রত ছিলাম যে এই যে গত 4-5 মাসে এই পদায়নের আলোচনাটাই সবচেয়ে বড়, যারা এখানে দরকার ছিল, তারা কিভাবে জনগণের সেবা ইত্যাদি এগুলো দ্রুত করতে পারবেন, সেখানে পদায়নের আলোচনাটাই কিন্তু সবচেয়ে বেশি ঢেউ পেয়েছে। সেটাও আমি মনে করি অত্যন্ত একটা ঠিক হয়নি। আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ দেয়া হয় সেমিনারে। আমাদের ম্যাচিউরিটির এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আফ্রিকার দেশ মোজাম্বিকে নির্বাচনকালীন সহিংসতা ও তাণ্ডব চলছে। হামলার শিকার হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানও। একই দিনে এই বাংলাদেশি মালিকানাধীন 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাটের শিকার হয়েছে। সহিংসতার সময় আহত হয়েছেন একাধিক বাংলাদেশি। এমন পরিস্থিতিতে মোজাম্বিকে বাংলাদেশ কমিউনিটিতে বিরাজ করছে চরম আতঙ্ক। সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। গত 9 অক্টোবর বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ড্যানিয়েল চাপোকে বিজয়ী ঘোষণার পর থেকেই বিক্ষোভ সহিংসতায় উত্তাল মোজাম্বিক। 23 ডিসেম্বর দেশটির সর্বোচ্চ আদালত চাপোকেই বিজয়ী নির্ধারণ করায় আন্দোলন এখন রূপ নিয়েছে দাঙ্গায়।
দেশজুড়ে চলছে হামলা ভাঙচুর, নিরাপত্তা বাহিনীর অস্ত্র লুট করে চলছে ডাকাতি। এই সহিংসতার শিকার হচ্ছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। সোমবার দুষ্কৃতিকারীরা বাংলাদেশিদের মালিকানাধীন 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর আর লুটপাট চালায়। আর 9 অক্টোবর থেকে হিসাব করলে এই সংখ্যা ছাড়িয়েছে 300। এ সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2 জন। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না বাংলাদেশিরা। লক্ষ লক্ষ টাকার মাল, কোটি কোটি টাকার মাল লেগেছে ভাই এক বাঙালি। গতকাল রাতে শুধু 200-র অধিক দোকানপাট লুটতরাজ করে ঘরবাড়িতে হামলা করে অধিকাংশ বাংলাদেশিরা নিঃস্ব হয়ে গিয়েছে। এখন আমরা অনেকেই জানেন বই আমরা ওখানে ঘর বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান করতেছি। আমাদের দীর্ঘ 16 থেকে 17 বছরের রুজির টাকা 10 মিনিটের মধ্যে ধ্বংস। মোজাম্বিকে নেই বাংলাদেশের দূতাবাস। প্রতিবেশী দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। বাংলাদেশি যারা আছে ওইখানে বা মোজাম্বিকের সরকারি অথরিটি মাপুত্র যোগাযোগ করার চেষ্টা করছি। এখন দেখেন ওই একটা বড় ধরনের একটা কেওয়াস হচ্ছে আর কি, প্রায় রায়ট লাইক সিচুয়েশন, এবং পুলিশ ওইখানে শুনেছি যে অসহায়। আমরা আমাদের কমিউনিটি লিডার যারা আছেন ওদের মাধ্যমে আমি অলরেডি কথা বলেছি অনেকের সাথে, 5-7 জনের সাথে, যে যেন ওনারা ওনাদের মাধ্যম ব্যবহার করে, যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেন বাংলাদেশিদের নিরাপদ থাকতে বলেন। মোজাম্বিকে প্রায় 10,000 বাংলাদেশির বসবাস, যার মধ্যে বেশিরভাগই যুক্ত ব্যবসা বাণিজ্যে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ক্রিসমাস ইভ মঙ্গলবার সন্ধ্যায় প্রায় প্রতিটি গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। অংশ নেন হাজারো খ্রিস্টান ধর্মাবলম্বী। যিশুর স্তুতি গান আর নানা প্রার্থনায় বড়দিনকে স্বাগত জানান সবাই। প্রার্থনায় সারা বিশ্বের কল্যাণ কামনা করা হয়। গির্জায় গির্জায় চলছে সাজগোজ আর আলোকসজ্জার কাজ। ভোর থেকেই প্রার্থনা, বাড়িতে পিঠাপুলি আর আত্মীয় স্বজনদের নিয়ে উৎসবমুখর দিন কাটানোর প্রস্তুতিতে ব্যস্ত সবাই। যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন বিশ্ব মানবতাকে সকল পাপ থেকে মুক্তি দিতে, এমনটাই বিশ্বাস খ্রিস্টানদের। যিশুর জন্মদিনেই সবচেয়ে বড় উৎসব পালন করে থাকেন এই ধর্মের অনুসারীরা। বড়দিন উদযাপনের জন্য চার্চগুলো সাজছে বর্ণিল আলোকসজ্জায়। চলছে নানা ধরনের প্রস্তুতি। রাজধানীর কাকরাইল চার্চে বিকালেই সম্পন্ন হয়েছে সাজসজ্জার কাজ। যীশু খ্রিস্টের জন্ম মুহূর্তের প্রতীক কুড়ে ঘরে শিশু যিশুর মূর্তি। প্রস্তুত প্রধান উপাসনা কক্ষ, সাজানো হয়েছে নানা বর্ণের ফুল আর তারকা দিয়ে। বড়দিন মানেই উৎসবের উপলক্ষ। সকলের সাথে শুভেচ্ছা বিনিময়, প্রার্থনা ও নানা আনন্দ আয়োজনে দিনটি কাটান খ্রিস্ট ধর্মাবলম্বীরা। নতুন বছরের আগমনীতে নতুনের প্রেক্ষাপটে নতুন করেই যেন সুন্দরের বার্তা নিয়ে আসে এবারের বড়দিন, এমনটাই চাওয়া। বড়দিন শুধু আমাদের না, কিন্তু সবার। আমরা সব ধর্মের মানুষই একসঙ্গে বড়দিন উদযাপন করে থাকি। আমরা বাংলাদেশের 16 কোটি মানুষ, আমাদের মধ্যে যেন সম্প্রীতি আছে, আরও যেন বৃদ্ধি পায় এবং আমরা যেন এক থাকতে পারি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ, কোনো বৈষম্য এটা থাকতে পারবে না, সেটাই আমাদের প্রত্যাশা। বড়দিনকে ঘিরে কতই না পরিকল্পনা সবার মনে। বিশেষ দিনটা কাটুক বিশেষভাবে, এমনটাই চাওয়া তাদের। আমার আশা করি যে এবার আমরা শান্তিতে বড়দিন কাটাতে পারি। বাসায় কিছু পিঠা বানিয়েছি, এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে একটু গির্জায় আসছি, মানে সকলের জন্য প্রার্থনা করব। নতুন বছরটা অনেক ভালোভাবে শুরু করতে পারি এবং সেই সাথে প্রেয়ারের পর আমরা আশেপাশে কিছু রিলেটিভস আছে তাদের বাসায় একটু যাব। উই আর এক্সাইটেড আ লট। আই থিংক ড্রেস পরবো রেড, ফ্যামিলিকে বের হবো, হ্যাং আউট যাবো, যা ইচ্ছা তা করবো। কালকের কোনো ডের কোনো আউট হবে না। বড়দিনের আবহে সন্ধ্যায় প্রায় প্রতিটি গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। অংশ নেন হাজারো খ্রিস্টান ধর্মাবলম্বীরা। যিশুর স্তুতি গান আর নানা প্রার্থনায় রত থেকেই দিনটিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিলেন সকলে। বাংলাদেশে যারা বসবাস করেছে, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, সবাইকে জানাই বড়দিনের প্রীতি এবং শুভেচ্ছা। সকল জাতি ধর্ম সবার নির্বিশেষে সবার উপরে শান্তি বয়ে আনুক, এই প্রত্যাশাই আমরা সবসময় করি এবং এটাই প্রার্থনায় থাকবে। এই বাংলাদেশ সমস্ত পৃথিবী তার আশীর্বাদের জন্য সবাই শান্তিতে থাকে। সকাল থেকে রাজধানীর প্রতিটি গির্জায় প্রার্থনার মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।
দরজায় কড়া নাড়ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ক্রিসমাস। বরণে প্রস্তুত পশ্চিমা বিশ্ব, মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন স্থানে যুদ্ধের দামামার মধ্যেও আনন্দ উদযাপনের চেষ্টা করছে বিশ্ববাসী। বড় বড় শহর সেজেছে জমকালো আলোকসজ্জায়। অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে সান্তা ক্লজ। বড়দিন উপলক্ষে শেষ মুহূর্তে চলছে জমজমাট কেনাকাটা। গির্জায় শেষ হয়েছে বড়দিনের প্রার্থনার আনুষ্ঠানিকতার নানা আয়োজন। লম্বা ছুটিতে বিভিন্ন দেশে ভ্রমণ করছে লাখ লাখ মানুষ। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোয় উৎসবের আমেজ কিছুটা ফিকে হলেও আছে নানা আয়োজন। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।